আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি বা তোমরা কেন ডব্লিউবিসিএস এ প্রিপারেশন কেমনভাবে স্টার্ট করবে সে বিষয়ে আমরা কথা বলবো। তো ম্যাক্সিমাম যে বিষয়টা উঠে আসে যে ডব্লিউবিসিএস এ বুক লিস্ট সবাই চায়, যে কি বুক লিস্ট হবে, কিভাবে আমি প্রিপারেশন স্টার্ট করব। তো আমি জেনারেলি ভিডিওটি বানিয়েছি যারা নতুন স্টার্ট করবে তাদের জন্য। দেখো, তোমাদের সিভিল সার্ভিসে প্রিপারেশন স্টার্ট করার আগে প্রথম কথা যেটা জেনে নেওয়া উচিত যে তুমি কেন সিভিল সার্ভিসে আসতে চাইছো, কিসের জন্য আসতে চাইছো, কি রিজন, কেন তুমি কি এর জন্য আসতে চাইছো যেখানে মোটা স্যালারি আছে, ভালো লাইফ আছে, তোমাকে সবাই সম্মান করবে, ইত্যাদি ইত্যাদির জন্য আসতে চাইছো? তাহলে কিন্তু আমি বলবো যে তুমি এই সার্ভিসে এসো না, আরো অন্যান্য সার্ভিস আছে যেখানে তুমি যেতেই পারো। এই সার্ভিসে তখনই জয়েন করো যখন তুমি মনে করছো যে না, তুমি এই সমাজের জন্য কিছু করতে পারবে, সমাজকে কিছু দিতে পারবে, সমাজে তোমার যেমন মান সম্মান থাকবে তুমিও সেইভাবেই সমাজকে কিছু না কিছু ফেরত দিতে পারবে। আর যদি না হয় তাহলে দিনের শেষে তুমি কি হবে? দিনের শেষে একটা অফিসার হবে, বিডিও হবে। যে বিডিও অফিসে যাবে, কাজ করবে, মাসের শেষে বেতন নেবে, তার ব্লকের কি অবস্থা সেই অবস্থা সম্বন্ধে সে মোটেও জানবে না, না তার প্রয়োজন আছে। সে শুধুমাত্র সরকারি আদেশগুলোকে পালন করবে, এর বাইরে সে একটাও কাজ করবে না। কিন্তু একজন সিভিল সার্ভিস সিভিল সার্ভিসে যারা যোগ দেয় তারা যদি এই মানসিকতা নিয়ে যায় যে আমি দিনের শেষে একটা চাকরি করব, তাহলে জনসাধারণের কি হবে? তাদের কি হবে? যারা গরিব, যারা প্রিভিলাইজড, যাদের কিছু নেই, তারা কোথায় যাবে? তো এই ভাবনা চিন্তা নিয়ে সিভিল সার্ভিসে না আসাই উচিত। আরো আর একটা কারণ, এই কারণটা যার জন্য এই ভাবনা নিয়ে না আসা উচিত, ধরো 2 বছর বা 3 বছর পরে তুমি তোমার মোটিভেশন হারিয়ে ফেলবে। কারণ যখন তোমার এক্সামটা হবে না তখন তুমি কি করবে? এক্সাম ছাড়া অন্যান্য এক্সামের দিকে তখন তুমি ফোকাস করবে, তখন তোমার চাকরি হওয়া নিয়ে কথা। সুতরাং তুমি যে টাইমটা, তোমার মানি এবং টাইম ইনভেস্ট করলে প্রথম দিকে এই সার্ভিসে জয়েন করবার জন্য, দিনের শেষে তুমি তখন এই সার্ভিস বাদ দিয়ে অন্য যে কোনো হলেই তুমি তখন সেই দিকে দৌড়ে পালিয়ে যাবে। সুতরাং তোমার কাছে ক্লিয়ার হওয়া উচিত যে তুমি কেন এই সার্ভিসে জয়েন করবে। তাহলে এই সার্ভিসে জয়েন করতে যাওয়ার যে ইনিশিয়াল প্রিপারেশন স্টেজের যে কষ্টটা হবে, তোমার কষ্ট মানে তুমি পাচ্ছ না, তোমার হচ্ছে না, তুমি মানসিক অশান্তিতে ভুগবে, তুমি নানা ধরনের সাইকোলজিক্যাল ড্রামার মধ্যে পড়ে যাবে। লোকে এই কথা বলবে, লোকে সেই কথা বলবে, আমার পাশের রুমমেটার হয়ে গেল, আমার হচ্ছে না, আমি কি বুদ্ধিমান না, আমি কি এই, আমি কি ওই, এই যে দুনিয়ার কোশ্চেন তোমার মাথার মধ্যে আসবে। এইসব কোশ্চেনগুলো থেকে তুমি বেঁচে যাবে এবং তোমার পড়াশোনা অনেক বেশি সুন্দর হবে। সুতরাং তোমার কাছে ক্লিয়ার হওয়া উচিত যে তুমি এই সার্ভিসে কেন আসতে চাইছো। তারপরে ঘটনা যেটা, যে তুমি যখন ক্লিয়ার হলে, যখন যে তুমি এই সার্ভিসে আসবে ঠিক করে নিয়েছো, তখন তোমাকে সব থেকে প্রথমে কি খুঁজতে হবে? রাইট মেন্টর। তোমাকে বই বই খোঁজা বাদ দিতে হবে। তোমাকে আগে প্রথম খুঁজতে হবে যে তোমার এই যে প্রিপারেশনের যে ফেজ আছে, সেই ফেজে তোমাকে গাইড করবে কে, তাই না? তুমি যদি একটা নৌকায় চাপো, সেই নৌকা চালানোর দক্ষতা যদি তোমার না থাকে, তাহলে তুমি এদিক আর ওদিক আর এদিক আর ওদিক হবে। বা তুমি যদি বাইকে নতুন চালাতে যাও তাহলে নানান ধরনের অসুবিধা হয়। সুতরাং এই যে রাইট মেন্টর, তোমাকে যে গাইড করছে, যে তোমাকে এই প্রিপারেশনের প্রথম ইনিশিয়াল স্টেজে যে তোমার সঙ্গ দিচ্ছে 1-1.5 বছর, খুব মানে ভাইটাল বিষয়। এই মেন্টর যদি ঠিকঠাক না হয় তাহলে তোমার অর্ধেক এনার্জি, মানে হাফ বা বলো 2/3 এনার্জি ওয়েস্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। এবং এনার্জি না, তোমার যে মূল্যবান সময় সেই সময়টাও খারাপ হয়ে যাবে। আর মেন্টাল যদি ঠিক না হয় তাহলে তোমার কি প্ল্যানিং ভালো হবে না। এক্সামে যে প্ল্যানিং হয় যে তুমি এক্সামটাকে কতবারে অ্যাটেম্প্ট নেবে বা কিভাবে তুমি এর অ্যাপ্রোচটা নেবে, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। জেনারেলি তুমি যদি টপার্সদের দেখো, ওরা বলবে যে 2 বছর বা 3 বছর পরেই আমি পেয়ে গেছি, নানান ধরনের কথা বলবে, কিন্তু তারা এটা বলবে না যে তার মেন্টার কে ছিল, তাকে কে গাইড করেছিল। প্রত্যেকটা এক্সামে যে প্রত্যেকটা ফেজ আছে, সে ফেজে তাকে কে অনবরত তাকে কে সাহস দিয়েছে, কে তার পাশে দাঁড়িয়ে তাকে বলেছে যে না, ভেঙে পড়তে হবে না, হবে হবে, এই যে প্রত্যেক দিন তোমাকে গাইড করছে। প্রত্যেকটা তোমার একটা ডেভেলপমেন্টের একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা মানুষ যে তোমার সঙ্গে আছে এবং রাইট মেন্টর কি বুঝতে পারে, তোমার প্রত্যেক দিনকার প্রোগ্রেসটা সে বুঝতে পারে, যে তুমি কেমন প্রোগ্রেস করছো, তোমার ভুল কোথায় হচ্ছে, তোমার ল্যাক কোথায় হচ্ছে, তুমি কোন ডাইরেকশনে যাচ্ছ, আদৌ কি তুমি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করছো, তোমার কোন জায়গায় খামতি হচ্ছে, কেন খামতি হচ্ছে এবং কি করে এই খামতিটাকে দূর করা যাবে। যদি তুমি পিএসসির কোশ্চেন পেপার দেখো,
তাহলে দেখবে যে পিএসসি কোশ্চেন পেপার সবসময় তুমি যা ভাববে তার থেকে এক ধাপ আগিয়ে থাকে। কেন আগিয়ে থাকে? এই কোশ্চেনটা কোনোদিনও করে দেখবে। আগিয়ে থাকে এই কারণে, ধরো তুমি একটা গ্র্যাজুয়েট, আমি ধরলাম ফিজিক্সে তুমি গ্র্যাজুয়েট, তাহলে তুমি জানবে ক্লাস 10-এর ছেলে ফিজিক্সে কোন জায়গায় ভুলটা করতে পারে। তেমনভাবে পিএসসি যারা কোশ্চেন সেট করে তারা জানে যে যে অ্যাসপিরেন্ট আছে ডব্লিউবিসিএস এ তারা কোথায় ভুল ভুল করতে পারে। সুতরাং তারা কোশ্চেন পেপারটাকে ওইভাবেই সেট করে যাতে যে ভিড় আছে সেই ভিড়টাকে ছোট করা যায়। তো তুমি ভিড়ের মধ্যে নিশ্চয়ই থাকতে চাও না। ওই যে একটা ছোট্ট দল হলো 500 থেকে 600 জনের যে দল হয়, সেই দলের মধ্যে থাকতে চাইবে। তাহলে এটা কি করে সম্ভব? এটা সম্ভব তখনই যে জানে যে পিএসসি তোমার কাছ থেকে কি চায়, পিএসসি কেন তোমাকে বাদ দেওয়ার চেষ্টা করবে, এবং পিএসসি কোশ্চেন্সকে যে ভালো করে বুঝবে। এবং পিএসসি কোশ্চেন স্ট্যাটিক না, এই বছর এরকম পরের বছর এরকম, এরকম না। পিএসসি সিলেবাস অনেক বেশি, পিএসসি কোশ্চেন পেপার অনেক বেশি ডাইনামিক, এবং এটা অনবরত চেঞ্জ হতে থাকে। তো এই চেঞ্জগুলো যারা বুঝতে পারবে তারাই কিন্তু তোমাকে একমাত্র মানে সঠিকভাবে মেন্টরশিপ দিতে পারবে, সঠিকভাবে তোমার প্ল্যানিং তৈরি করতে পারবে। আর সব থেকে বড় কথা, তোমার যেটা সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে যে আমার এই বই কিনতে হবে, আমার সেই বই কিনতে হবে, আমার পুনম দালাল দহিয়া পড়তে হবে, আমার রাজীব আরিয়ার পড়তে হবে, আমার লক্ষ্মীকান্তের পলিটি পড়তে হবে, আমার এই যে নানান ধরনের একটা মিস ইনফরমেশন তুমি গ্যাদার করে নিয়ে প্রিপারেশন আসছো, সেই জায়গা থেকে তুমি বেঁচে যাবে। তুমি একটা বলো, রমেশ সিং এর ওই ইকোনমির ওই যে মোটা বইটা আছে, ওই মোটা বইটা কজন মুখস্থ করেছে, কজন বুঝেছে? কেউ বুঝেনি। তুমি ভালো করে যদি ইকোনমিক্স আর পলিটির কোশ্চেন পেপার দেখো, তাহলে দেখবে যে 70 থেকে 80% কোশ্চেন পিএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে তোলে। 20% কোশ্চেন এমনভাবে সেট করে যেটা একটু ভালোভাবে যারা পড়ে তারাই পারবে। সুতরাং তুমি তোমার এনার্জি যদি এই রাজীব মানে কি বলে রমেশ সিং আর লক্ষ্মীকান্তকে পড়তে ব্যস্ত হয়ে যাও, তাহলে তুমি আলটিমেট কিন্তু নিজের লক্ষ্য থেকে দিগ্ভ্রষ্ট হয়ে যাবে। তার থেকে বড় বড় বিষয় যেটা অ্যাসপিরেন্টরা করে, হিস্ট্রি। ওরে বাবারে, হিস্ট্রি বই কিনবে পুনম দালাল দাইয়া, রাজীব আরিয়ারের স্পেকট্রাম খুলবে, খুলে গাধার মতন পড়তে লাগবে। একদম গাধা যেরকম হয় না, যে কোনো কিছু দেখলো না, বুঝলো না, জানলো না, বাস শুরু হয়ে গেল, তো গাধার মতন শুরু হয়ে গেল। আরে ভাই, তুমি কোশ্চেন পেপারটা খুলে দেখো, তুমি কোশ্চেন পেপারটা খুলে দেখো যে কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে তোমাকে, তারপরে তুমি ওই বই পড়তে যাও। তুমি 100 নাম্বারের জন্যে, আমি ধরে নিলাম 150 নাম্বারের জন্যে একটা ওই পুনম দালাল দাহিয়া আর রাজীব আরিহারের স্পেকট্রাম পড়লে, তারপরে তুমি কৃষ্ণা রেড্ডির এমসিকিউ সলভ করলে, তারপরে তুমি এখান থেকে সেখান থেকে দুনিয়ার এমসিকিউ সলভ করার পরে তোমার যে স্টাডি মেটেরিয়ালের যে ভলিউমটা হলো, সেটা কতটা হলো? না হলেও তোমার 1.5 থেকে 2000 পেজের একটা ভলিউম হয়ে যাবে। তুমি কি পরীক্ষার আগের রাত্রে ওইগুলো রিভাইজ করে যেতে পারবে? পারবে না। তাহলে তোমাকে এমনভাবে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে যাতে তুমি রিভিশনটা ম্যাক্সিমাম করতে পারো। তুমি যদি ম্যাক্সিমাম রিভিশন করতে পারো, তোমার ম্যাটেরিয়াল যদি খুব কম্প্যাক্ট না হয়, তাহলে তুমি রিভিশন করতে পারবে না। আর যদি রিভিশন না করতে পারো, তাহলে তোমার কি হবে? তোমার অ্যাটেম্পটগুলো নষ্ট হবে, তোমার সময় নষ্ট হবে। এবার তুমি 4 বছর 5 বছর পড়ার পরে যখন ওই বইগুলো তোমার মগজের মধ্যে আসবে, ততদিনে তোমার জীবনের 12টা বেজে 14টা হয়ে যাবে। তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে না, তোমার আপনজন তোমাকে বিশ্বাস করবে না, এবং লোকে দেখলে ভাববে যে 4-5 বছর ধরে বেচারা পড়ছে কি গাধার মতন। তো তুমি ওই রকম জায়গায় পৌঁছে যাবে। এটা হয় যে রাইট মেন্টারশিপ পাওয়া যায় না। আর তুমি অনেক সময় আমি শুনেছি এনসিআরটি পড়তে, আর এনসিআরটি থেকে একটা কোয়েশ্চেন করে না। পিএসসি এনসিআরটি থেকে কোনোদিনও কোয়েশ্চেন করেনি, করবেও না, কারণ পিএসসির এক্সাম ইউপিএসসির এক্সাম সঙ্গে ডিফারেন্স আছে। ইউপিএসসি কনসেপচুয়াল কোয়েশ্চেন করে, পিএসসি ফ্যাক্টস জিজ্ঞাসা করে, কত সালে হয়েছিল, কোন তারিখে হয়েছিল, কেন হয়েছিল, এটা কোনো জন্য জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, একটা কোশ্চেন 100টার মধ্যে যদি 2টো কোশ্চেন ওরকম করে, সেই 2টো কোশ্চেনে যদি আমি 2000 পেজ পড়ে বসে থাকি, তাহলে এটা কোনোদিনও একটা বুদ্ধিমান মানুষের পরিচয় হলো না। এটা যেটা হলো সেটা একটা গাধার পরিচয় দেওয়া হলো। তাহলে তাহলে এই যে ঝামেলা, বইয়ের যে ঝামেলা আছে, সেই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। এবার তুমি বলতে পারো আমি কোচিংয়ে ভর্তি হলাম। কোচিংয়ে ভর্তি হতেই পারো, কেন হবে না? পয়সা আছে, পয়সা খরচ করো। কিন্তু কোচিংয়ে ভর্তি হওয়ার পরে তুমি নিজেও দেখো যে কোচিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো, সেগুলো তো কোথাও না কোথাও থেকে টোকা আছে, তাই না? তাহলে এবার তুমি করবে কি? তাহলে তোমার যে মেন্টর হবে সে কিন্তু তোমাকে বলবে যে এই যে দুনিয়ার বইয়ের যে একটা নাটক চলছে, এবং এতে পাবলিশার যারা আছে তাদের বেশ মোটা টাকা কামানো হচ্ছে, এগুলো থেকে তুমি দূরে যাবে। তোমার মেন্টর তোমাকে ঠিক করে দেবে যে তুমি এই বইগুলো পড়ো, এবং পড়বে এবং এক্সাম দেবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সঠিক ডাইরেকশনে তুমি যাচ্ছ কিনা। তাহলে তোমার যেমন বইয়ের লেন্থ কমবে, তেমনি তোমার কি হবে, সময় বাঁচবে, তেমনি তোমার চান্স, পড়ার স্পিড বাড়বে, তোমার মনে বেশি থাকবে, তুমি এক্সামে পারফর্ম ভালো করতে পারবে, এবং তোমার সিলেকশন হওয়ার চান্সেসটা অনেক বেশি হয়ে যাবে।
তাই নয় কি? এটাই হয় অ্যাকচুয়ালি। যারা বলে যে আমি ২-১ বারে পেয়ে গেছি, তাদের পেছনের দিকের হিস্ট্রি যদি কেউ ভালো করে ঘাটা যায়, তো লাস্টে এটাই উঠে আসে যে তাদের ব্যাকগ্রাউন্ড আর যারা এই ফার্স্ট জেনারেশন লার্নার, মানে তার বাবা মা কোনোদিনও পড়াশোনা করেনি বা পড়াশোনা করেছে কিন্তু সেই পড়াশোনার লেভেল তাদের সেই ধরনের নেই, তাদের জেনারেশনের ছেলেগুলো এরকমভাবে সাফার করে। তারা হতাশ হয়ে যায়, এই বই সেই বই, দুনিয়ার বই সে কিনবে, দুনিয়ার বই পড়ার পরে সে ভাববে যারে বা এত ইনফরমেশন আমি মনে রাখবো কি করে, রাত দিন পড়ে যাবে, পরীক্ষার আগের রাত্রে সে রাত জেগে পড়াশোনা করবে, পরীক্ষার হলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়বে, পরে সে পরীক্ষা খারাপ করবে, তো সে সময় খারাপ করবে, সে অর্থ অপর্যায় করবে, নিজের এনার্জি, সমস্ত কিছু এনার্জি লস হয়ে যাবে। তো এই মিস্টেকসগুলোকে কারেক্ট করতে হবে কিভাবে? রাইট মেন্টর খুঁজতে হবে। রাইট মেন্টর অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং তৈরি করে দেবে, সে প্ল্যানকে এক্সিকিউট করার দায়িত্ব কি তোমার। তোমাকে নিশ্চয়ই ক খ ধরে ধরে পড়াতে হবে না, তোমাকে প্ল্যানিং করে দেবে, তোমার ভুলগুলো সে জানবে, বুঝবে এবং তোমাকে সঠিক ডাইরেকশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তুমি ধীরে 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 এগিয়ে যাবে। তো আমি আজকের আলোচনা আর বেশি বড় করব না, আজকে আমি এই অবধি বলবো। আরও আমার অনেকগুলো মানে এটা আমি 8টা পয়েন্টে এই বিষয়টাকে আমি রিভিল করব যে কিভাবে পড়াশোনা করা দরকার, তোমার প্ল্যানিং কি রকম থাকা দরকার, সমস্ত কিছু। তো আমি 8টা পয়েন্টসে ভাগ করব। তো আমি মানে লেন্দি ভিডিও রাখবো না, আমি ছোট ছোট ভিডিওতে এগুলো নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে।